প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গত ক্লাসে আমরা শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকারী দ্বন্দ্বের কারণগুলো আলোচনা করেছিলাম। অর্থাৎ সেখানে আমরা প্রথমে আলোচনা করেছি শাহজাহানের কিছুটা পরিচয় এবং তার পুত্রদের মধ্যে উত্তরাধিকারী দ্বন্দ্বের কারণ। আর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেটারই ধারাবাহিকভাবে তারপরের অংশটুকু, যে উত্তরাধিকারী দ্বন্দ্বের গতি এবং প্রকৃতি। অর্থাৎ এই যে তাদের ছেলেদের মধ্যে, তার 4 ছেলের মধ্যে যে উত্তরাধিকারী নিয়ে যে কে পরবর্তী সম্রাট হবে সেটা নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, সেটা তার পরবর্তী কিভাবে তার ধাপগুলা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকে সেটা, এবং সর্বশেষে যেহেতু আওরঙ্গজেব সফলতা অর্জন করেছিল সেই জন্য সর্বশেষে আমরা আলোচনা করব আওরঙ্গজেবের সাফল্যের কারণ, অর্থাৎ কেন আওরঙ্গজেব সাফল্য অর্জন করেছিলেন। তো এখানে আমরা উত্তরাধিকারী দ্বন্দ্বের গতি প্রকৃতিতে আমরা একটা আলোচনা করে নেই। সেখানে হচ্ছে দেখা যায় যে আমরা আগে থেকে আলোচনা করে নেই যে আমরা উত্তরাধিকারী দ্বন্দ্বের কারণ হিসাবে আমরা দেখেছিলাম সেখানে মোগল সম্রাটের পরবর্তী উত্তরাধিকারী কে হবে সেটা কোনো সুনির্দিষ্ট বা সুষ্ঠু নিয়ম নীতি ছিল না, অর্থাৎ সুষ্ঠু উত্তরাধিকারী নীতির অভাব ছিল। তারপরে ছিল শাহজাহানের পুত্রদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা একে অপরের সাথে কোনো মিল ছিল না। 3 নম্বর ছিল পুত্রদের মধ্যে সম্রাট শাহজাহানের কিছুটা বৈষম্যমূলক আচরণ তিনি প্রদর্শন করেছিলেন, সেটাও উত্তরাধিকারী দ্বন্দ্বের একটা কারণ ছিল। আর হচ্ছে 4 নম্বর এবং সর্বশেষ যে কারণটা, সেটা হচ্ছে দারা শিকো, যিনি সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন, তার ক্ষমতা কুক্ষিগত করার একটা অপপ্রচেষ্টা ছিল। এই 4টি কারণে সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকারী নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। তো যাই হোক, সেই উত্তরাধিকারী দ্বন্দ্বের গতি প্রকৃতি প্রথম দিকে দেখা যায় যে দারা শিকোর এই যে তার সিংহাসনে আরোহণ করার যে অপচেষ্টা, সে অপচেষ্টার জন্য তিনি কি করতে লাগলেন, সমস্ত সম্রাট শাহজাহান যে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি সুস্থ হলেন কি হলেন না সেটা নিয়ে তিনি কোনো ধরনের সংবাদ রাজপ্রাসাদের বাইরে তিনি দিতেন না, যার কারণে শাহজাহানের অপর 3 পুত্র সুজা, আওরঙ্গজেব এবং মুরাদ, তারা এ সম্পর্কে কোনো কিছু অবগত ছিলেন না, যার কারণে তারা ভাবলেন যে সম্রাট শাহজাহান হয়তো মৃত্যুবরণ করেছে। সেই জন্য বাংলায় সুজা সে নিজেকে সম্রাট বলে দাবি করে বসল। এদিকে শাহজাহানের ছোট পুত্র মুরাদ, সেও গুজরাটে নিজেকে সম্রাট বলে ঘোষণা দিলেন। কিন্তু আওরঙ্গজেব ছিলেন সেই সময় দাক্ষিণাত্যে, তিনি কিন্তু এ ধরনের নিজেকে কোনো সম্রাট বলে ঘোষণা দিলেন না বা কিছু করলেন না। তিনি অবস্থার গতি প্রকৃতি তিনি বোঝার চেষ্টা করলেন। তো সম্রাটের দ্বিতীয় পুত্র, যিনি বাংলার শাসনকর্তা হিসেবে ছিলেন সুজা, তিনি নিজেকে সম্রাট বলে ঘোষণা দিয়ে তিনি আগ্রা অভিমুখে রওনা দিলেন। কিন্তু পথিমধ্যে দারার প্রেরিত বাহিনীর কাছে সে পরাজিত হয়ে সে আবার বাংলায় ফিরে যায়। মুরাদও নিজেকে সম্রাট বলে দাবি করার কারণে এদিকে মুরাদ যদিও কোনো অভিযান সে সম্রাটের রাজধানীর অভিমুখে প্রেরণ করেন নাই, কিন্তু না করার কারণে সম্রাট আওরঙ্গজেব তিনি অত্যন্ত দক্ষতার সাথে বা কৌশলের সাথে তিনি মুরাদকে নিজের পক্ষে নিয়ে আসলেন। তো এর পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেব যিনি পরবর্তী আওরঙ্গজেব সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র আওরঙ্গজেব, তিনি কি করতে লাগলেন, তিনি গোপনে খবর নেওয়ার চেষ্টা করতে লাগলেন যে সম্রাট শাহজাহানের শারীরিক অবস্থা, তিনি আদৌ মৃত্যুবরণ করেছেন না, তার কী অবস্থা সেটা জানার চেষ্টা করেন। তো যাই হোক, শেষ পর্যন্ত তিনি তার ছোট বোন রওশনারার সাথে যোগাযোগ করে, অর্থাৎ সম্রাট শাহজাহানের 4 পুত্র এবং 2 কন্যা ছিলেন, 2 কন্যার মধ্যে বড় কন্যার নাম ছিলেন জাহানারা এবং ছোট কন্যার নাম ছিল রওশনারা। সেই রওশনারার মাধ্যমে আওরঙ্গজেব জানতে পারলেন যে সম্রাট শাহজাহান সুস্থ আছেন।
ফলে দেখা গেল যে তিনি এটা জানার পরেই তিনি মুরাদকে সাথে করে নিয়ে তিনি দারার বিরুদ্ধে অগ্রসর হওয়ার সংকল্প গ্রহণ করলেন। তো যাই হোক, বাহাদুর আমরা আগেই বলেছি যে সুজা তিনি নিজেকে যেহেতু এখন আমরা কি বলে সম্রাট আওরঙ্গজেব এবং দারা শিকোহ আওরঙ্গজেব যখন জানতে পারলেন যে সম্রাট শাহজাহান সুস্থ আছেন, তার পরবর্তী ধাপে ধাপে আমরা এই যুদ্ধগুলো আমরা আলোচনা করব। তা আমরা একটু আগেই বাহাদুরগড়ের যুদ্ধের কথা আমরা আলোচনা করে ফেলেছি যে সম্রাট কি বলে সম্রাটের মৃত্যু হয়েছে, সম্রাট শাহজাহানের মৃত্যু হয়েছে, এই চিন্তা করে তার দ্বিতীয় পুত্র সুজা, যিনি বাংলা শাসনকর্তা ছিলেন, তিনি নিজেকে স্বাধীন নিজেকে সম্রাট বলে ঘোষণা দিলেন এবং নিজ নামে তিনি খুতবা পাঠ করানো শুরু করে দিলেন এবং একটি সৈন্যদল নিয়ে তিনি আগ্রা অভিমুখে রওনা দিলেন। কিন্তু বাহাদুরগড়ের স্থানে যে যুদ্ধ হয়েছে সম্রাট শাহজাহান এবং দারা শিকোহর মধ্যে, সেখানে দারা শিকোহর বাহিনী সুজার বাহিনীকে পরাস্ত করলে সুজা পলায়ন করে আবার বাংলায় ফিরে আসে। এরপরে হয় ধর্মাটের যুদ্ধ। ধর্মাটের যুদ্ধটা তোমার হয়েছিল আওরঙ্গজেব ও মুরাদের যৌথ বাহিনীর সাথে দারার সাথে, এবং এই যুদ্ধে কিন্তু দারার বাহিনী পরাজিত হয়। এই যুদ্ধে দারার বাহিনী পরাজিত হয়। সেখানে ধর্মাটের শিবিরে, যেহেতু ধর্মাটের শিবিরের কাছাকাছি এই যুদ্ধটা যেহেতু হয়েছিল, সেই জন্য এটা ধর্মাটের যুদ্ধ নামে পরিচিত। তৃতীয় যে যুদ্ধটা সেটা হচ্ছে সামুগড়ের যুদ্ধ। যেহেতু ধর্মাটের যুদ্ধ দারা শিকোহর বাহিনী পরাস্ত হয়েছিল, সেই পরাস্তে তোমার দারা শিকোহ খুবই মানে হতাশাগ্রস্ত এবং সেই সাথে তিনি ক্ষুব্ধ হন এবং অবশেষে তার এই ধর্মাটের যুদ্ধে গ্লানি মুছে ফেলার জন্য তিনি 1558 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে প্রায় 50,000 সৈন্য নিয়ে তিনি আওরঙ্গজেবের বিরুদ্ধে তিনি যুদ্ধযাত্রা করেন। তো যাই হোক, এই ধর্মাটের যুদ্ধে জয়লাভের ফলে আওরঙ্গজেবের বাহিনীর মধ্যে একটা মানে বিজয়, একটা উল্লাস সেটা তোমার বজায় ছিল। বিজয় উল্লাস বজায় ছিল, যার কারণে তাদের মধ্যে যে বিজয়ের যে একটা ভাব, যে তাদের মধ্যে যে উদ্দীপনা, সেটা বজায় থাকার কারণে সেই উদ্দীপনার কারণে সামুগড়ের যুদ্ধে দারার বাহিনী এবং আওরঙ্গজেবের বাহিনীর মধ্যে, আওরঙ্গজেব এবং মুরাদের যৌথ বাহিনীর মধ্যে সেই যুদ্ধ হয়, বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধে, যেটা সামুগড়ের যুদ্ধ নামে পরিচিত, এই যুদ্ধে তোমার মানে দারার পক্ষে অনেক রাজপুত রাজারাও তোমার যোগদান করেছিল, কিন্তু তারপরেও আওরঙ্গজেবের মানে বাহিনীর কাছে তারা পরাস্ত বরণ করতে মানে বাধ্য হয় এবং তারা পলায়ন করে। অবশেষে আওরঙ্গজেব তিনি বিজয়ের বেশে আগ্রাতে উপস্থিত হন এবং দেখা গেল 1558 খ্রিস্টাব্দে জুন মাসে আওরঙ্গজেব জয়গড়ে আগ্রায় উপস্থিত হন এবং আগ্রা দখল করে তার পিতা শাহজাহানকে আগ্রার দুর্গে বন্দী করেন। পিতার সাথে তার বোন জাহানারাকেও তিনি কারারুদ্ধ করেন এবং এখানে নিয়ন্ত্রিত জীবনযাপনে তাদেরকে বাধ্য করা হয়। অতঃপর আওরঙ্গজেব সিংহাসন দখল করে এরপরে সিংহাসন দখল করেন। এরপরে তিনি দিল্লি অভিমুখে রওনা দেন এবং 1658 খ্রিস্টাব্দে 21শে জুলাই দিল্লিতে পৌঁছে সম্রাট আওরঙ্গজেব নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা দেন এবং আলমগীর উপাধি ধারণ করে রাজমুকুট গ্রহণ করেন। এইভাবে উত্তরাধিকারী দ্বন্দ্বের অবসান ঘটে সম্রাট আওরঙ্গজেব তিনি সম্রাট হিসাবে শাহজাহানের মৃত্যুর আগেই তিনি, আমরা সাধারণত জানি পিতার মৃত্যুর পর পুত্র সম্রাট হয়, কিন্তু এখানে তার ব্যতিক্রম হয়েছিল। শাহজাহানকে বন্দী করে আওরঙ্গজেব তিনি সম্রাট হিসাবে সিংহাসনে আরোহণ করেছিলেন। এখন কথা হচ্ছে সম্রাট আওরঙ্গজেব এবং তার এই উত্তরাধিকার দ্বন্দ্বে সাফল্যের কারণ কী ছিল? প্রথম কারণ হচ্ছে শাহজাহানের দুর্বলতা এবং আত্মনীতি। অর্থাৎ শাহজাহান তার পুত্র দারা শিকোহর প্রতি তার যে দুর্বলতা ছিল, সেই
দুর্বলতার কারণে তিনি কিছু মানে ভ্রান্ত নীতি গ্রহণ করেছিলেন। যেমন সম্রাট শাহজাহান তিনি নিজে একজন অবশ্যই যোগ্য এবং জনপ্রিয় শাসক ছিলেন, কিন্তু তিনি তার জীবনের শেষ সময় তিনি সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। অর্থাৎ তিনি যখন সুস্থ হলেন তখন যদি তিনি নিজ হাতে ক্ষমতা দখল করতেন তাহলে হয়তো উত্তরাধিকারী দ্বন্দ্ব আর হতো না, কিন্তু তিনি কী করেছিলেন, তিনি সেখানে দেখা গেল যে নিজ হাতে ক্ষমতা গ্রহণ না করে দারাশিকর হাতে সমস্ত ক্ষমতা ন্যস্ত করার কারণে অন্যান্য ভাইদের তার প্রতি মানে অবিশ্বাস আসে এবং তাদের মধ্যে উত্তরাধিকারী দ্বন্দ্বের যে মানে শুরুটা হয়েছিল মানে শুরু হয়। এবং এই দ্বন্দ্বে যেহেতু আওরঙ্গজেব তোমার অন্যান্য ছেলেদের চাইতে তার অন্যান্য পুত্রদের চাইতে আওরঙ্গজেব যোগ্য ছিল, সে তোমার সেই দ্বন্দ্বে জয়লাভ করে। তারপর হচ্ছে আওরঙ্গজেবের যোগ্যতা এবং দক্ষতা। আওরঙ্গজেবের সাফল্যের পিছনে তোমার বলা হয় যে আওরঙ্গজেবের ব্যক্তিগত প্রতিভার ভূমিকা ছিল বেশি। শাহজাহানের বড় পুত্র দারাশিকো ছিলেন অস্থির, অসংযমী এবং আবেগপ্রবণ। দারার মধ্যে তার দার্শনিক গুণাবলী থাকলেও রাজ্য চালানোর মতো গুণাবলী তার ছিল না। অপরদিকে সুজা সাহসী, কুশলী এবং কূটনীতিজ্ঞ হলেও ইন্দ্রিয় শক্তির কারণে অর্থাৎ আরাম মানে মদ্যপান বা আরামায়েশ, বিলাসিতা এই সমস্ত কারণে তিনিও সম্রাট হওয়ার মতো যোগ্যতা বা সামর্থ্য তার ছিল না। এক্ষেত্রে আওরঙ্গজেব ছিলেন সম্পূর্ণ ভিন্ন। তিনি ছিলেন ধার্মিক, ধীর, কূটনীতিক জ্ঞানের অধিকারী এবং দাক্ষিণাত্য ও মধ্য এশিয়ায় যে সমস্ত মানে বড় বড় যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধগুলোর করে তিনি জয়লাভ করেছিলেন, অর্থাৎ তিনি সমরকুশলীও ছিলেন। তো এই যে আওরঙ্গজেবের যোগ্যতা এবং দক্ষতা, এটার জন্য তিনি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তারপর 3 নম্বর হচ্ছে আওরঙ্গজেবের সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব। অর্থাৎ দারাশিকোর যে বাহিনী ছিল সে বাহিনীগুলো তোমার তার সেনাবাহিনীর চাইতে আওরঙ্গজেবের সেনাবাহিনী ছিল অনেক বেশি দক্ষ এবং রণনিপুণ। সুতরাং এই আওরঙ্গজেবের সেনাবাহিনীর যে দক্ষতা এবং রণনিপুণতা, এছাড়াও দারাশিকোর যে গোলন্দাজ বাহিনী তারাও তেমন একটা রণকুশলতার প্রদর্শন করতে সক্ষম হয় নাই। সুতরাং এই আওরঙ্গজেবের সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বের কারণে তিনি দারার বিরুদ্ধে সহজে জয়লাভ করতে পারেন। চতুর্থত হচ্ছে আওরঙ্গজেবের ধর্মনিষ্ঠা। অর্থাৎ আওরঙ্গজেব ছিলেন তোমার একজন মানে ইসলামের সেবক, মানে ইসলাম ধর্মের একনিষ্ঠ মানে সেবক ছিলেন আওরঙ্গজেব। তিনি কিন্তু অপর প্রান্তে তারা ছিলেন উদার ধর্মের মানুষ। তো তার এই উদারতা তিনি মানে তার অন্যান্য যে মাদকাসক্তি বা ইন্দ্রিয় শক্তি দ্বারা উদ্বুদ্ধ হওয়া বা আরাম বিলাসিতা এগুলো তার মধ্যে ছিল না, কিন্তু তার ধর্মের প্রতি যে উদারতা সেটা সুন্নি মুসলমান এবং আলেম ব্যক্তিরা মানে এটাকে সাময়িকভাবে গ্রহণ করতে পারে না। সুতরাং এই শ্রেণীর লোকেরা তারা আওরঙ্গজেবকে সমর্থন করেছিলেন, যার ফলে দেখা গেল যে আওরঙ্গজেব এই ধর্মীয় শ্রেণীর লোকদের সমর্থন পাওয়ার কারণেও তিনি কিন্তু সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা সৃজনশীল প্রশ্নে আমরা 2টো ক্লাস আমাদের লেগেছে এটা মানে শেষ করতে। সৃজনশীল প্রশ্নের যে একটা মানে প্রশ্ন যে সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকারী দ্বন্দ্বের কারণ এবং আওরঙ্গজেবের সফলতা কেন হয়েছিল সেটা নিয়ে আমরা গত ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা এখানে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা সম্রাট শাহজাহানের স্থাপত্য বিষয় অর্থাৎ স্থাপত্য শিল্পের সম্রাট শাহজাহানের যে অবদান সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজ এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।